সেটা সেটা ঠিক আছে, কিন্তু বুঝে শুনে করবেন। শেয়ার বাজার সবার জন্য যে এটা ডে টু ডে ট্রেডিং করার বা যারা বাংলাদেশে এটা এটা ডে টু ডে ট্রেডিং করার একটা ব্যবসা না। বিনিয়োগ করবেন আপনি, লং টার্ম বিনিয়োগ করবেন। লং টার্ম বিনিয়োগ করলে আপনি ইয়ে পাবেন। আমি মনে হয় যে এইটার ব্যাপারে আমার চেয়ে বেশি ভালো বলতে পারবেন ডিএসসি প্রেসিডেন্ট। আপনি কি বলবেন? জি, আমাদের আপনি তো শুনছেন আমাদের মাননীয় অনেক ভাই, আমাদের এনআরবি ভাই অনেক প্রশ্ন করেছেন। যে আমি প্রথম বলবো, উনি বলেছেন, একজন বলেছেন, মাননীয় প্রশ্নকর্তা বলেছেন যে উনি শেয়ার বাজারে কেন বিনিয়োগ করবেন। যে আমরা আমি যিনি প্রশ্ন করেছেন ওনার উদ্দেশ্যে বলতে চাই যে আমরা বাংলাদেশের পুঁজি বাজারকে আপনাদের সামনে তুলে ধরতে এসেছি। বিনিয়োগ করবেন কি করবেন না সেটা আপনার সিদ্ধান্ত, সেখানে আমাদের কোনো চাপ আপনার উপর নেই। প্রথম কথা হলো যে আমরা যখন সবার সাথে কথা বলি, পৃথিবীর সব শেয়ার বাজারেই যে উত্থান এবং পতন আছে, সেখানে উত্থান এবং পতনের মধ্যে অনেকে অনেক অনেক লাভ করে থাকেন, আবার অনেকে লস করে থাকেন, আবার যারা ধৈর্য ধারণ করে শেয়ার ধারণ করে থাকে তারা পরবর্তী পর্যায়ে তারা লাভ করে থাকেন। তো এটা কিন্তু এই প্রক্রিয়া কিন্তু এটা যেমন আমেরিকাতেও আছে, লন্ডনেও আছে, ভারতেও আছে, বাংলাদেশেও আছে। তো আমি যেটা মনে করি যে আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করার কথা হলো যে অনেক সময় আমরা অনেক এনআরবি ভাই আমাদেরকে বলে যে আপনারা ভালো ভালো শেয়ার নিয়ে আসেন, আমরা শেয়ার বাজারে বিনিয়োগ করবো, শেয়ার কিনবো। একজন বিনিয়োগকারীর পক্ষে একটা ইন্ডাস্ট্রি করা সম্ভব না। তিনি বাংলাদেশে গিয়ে একটা ইন্ডাস্ট্রি করতে পারবে না, তার সেই ইনফ্রাস্ট্রাকচার নাই, তার লোকবলও নাই, এবং সেইটা এই ধরনের একটা ঝুঁকি উনি নিতেও চান না। তো ওনারা সবচেয়ে ইন্টারেস্ট হয় যে ভালো ভালো কোম্পানির যদি শেয়ার আসে আইপিওতে, যেমন আইপিওতে অনেকে আছে আজকে, যেমন অনেকে যেমন লাভও করেছে, লসও করেছে, আবার অনেকে লাভও করেছে। আমাদের এখানে যে আমরা যেটা বলি যে আপনি জানেন যে শেয়ার বাজার সবসময় ঝুঁকিপূর্ণ, পৃথিবীর সব দেশই ঝুঁকিপূর্ণ। ঝুঁকি কমানো যায় যদি আপনি দেখে এবং বুঝে বিনিয়োগ করেন। একটি কোম্পানি তার 10 বছরের যদি পারফরমেন্স দেখেন, 5 বছর যদি পারফরমেন্স জানে, ওই কোম্পানির পিছনে কোন কোন পরিচালক আছে, কারা আছে, সেটা যদি দেখেন, আপনি স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে গেলে কোম্পানিগুলি দেখতে পাবেন, আপনি কোম্পানির ওয়েবসাইটে গেলেও কোম্পানিগুলি দেখতে পারবেন। এগুলি এখন ডিসিমিনেট করা মানে প্রত্যেকটা ইয়েকে তথ্য এত তড়িৎ গতিতে সরবরাহ করা হয় যেগুলি আপনি দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। আর দ্বিতীয় কথা হলো যে আমরা যে কথাটা আমার ভাই অনেক ভাই বলেছে যে যাদেরকে বলা হচ্ছে যে যে ঘটনাগুলি ঘটেছে, সেই ঘটনাগুলি যে অনেকে সর্বশান্ত হয়েছে, যে আমাদের এখানে যে অনেক সময় হয়ে থাকে যে ইমোশনাল আপনার ইনভেস্টমেন্ট, যে আপনি ইমোশন এবং হুজুগে গিয়ে আপনি অতিরিক্ত প্রাইসে গিয়ে যখন আপনি ইনভেস্টমেন্ট করেন, তখন যখন আপনার সেই শেয়ারটা ধরে রাখার ক্ষমতা থাকে না, ধারণ করার ক্ষমতা থাকে না, তাহলে দীর্ঘদিন ধারণ করার ক্ষমতা না থাকলে তখনই আপনি যখন বেশি দামে কিনেন, তখন দরপতন করলে আপনি যদি বিক্রি করে দেন, তখন আপনার অনেক লস হয়। কিন্তু যাদের ধারণ ক্ষমতা আছে, যে ধরে রাখতে পারে, একটি ভালো শেয়ার হতো উনি 100 টাকায় কিনেছেন, হয়তো এটা 50 টাকা বা 40 টাকা চলে আসছে, কিন্তু যাদের ধারণ ক্ষমতা আছে তারা দেখেন শেয়ারটা ধরে আছে, কারণ তারা জানে কোনো এক সময় এই অবস্থায় শেয়ার মার্কেট থাকবে না, এটা কিন্তু এরকমভাবে উঠবে আবার এইভাবে নামবে। তাহলে কি আপনি বলতে চান যে 33 লক্ষ লোক যারা পথে বসে আছে তারা কি সবাই না বুঝে ইনভেস্ট করেছে? না, আমি না বুঝে না, অনেকে ইমোশন ইনভেস্টমেন্ট করে থাকে। ইমোশনালি মানে 33 লক্ষ লোক আজকে রাস্তায় নেমে পড়েছে। না ওরকম না, 33 লক্ষ লোক রাস্তায় নামেনি। আপনি যে রাস্তায় দেখেন আপনি ওইটা আপনি দেখতে পারবেন যে ওইরকম লোক কেউ রাস্তায় নামে না। সাধারণত বিনিয়োগকারীদের এটা বাংলাদেশে, তাহলে আমেরিকার মার্কেট যখন 13,000 থেকে আপনার 5,000-এ চলে আসলো, আপনার সিটি একটি ব্যাংকের শেয়ার $500 থেকে আপনার $15 চলে আসলো, রাস্তাতে কাউকে দেখা যায়নি। ভারতের 21,000 ইন্ডেক্স থেকে যখন 8,000-এ চলে আসছে, রিলায়েন্সের শেয়ার যখন আপনার 110 টাকা থেকে 35 টাকা চলে আসছে, তখন তো কাউকে রাস্তা দেখা যায়নি। তখন তাদের দেশের অর্থমন্ত্রী মিস্টার প্রেসিডেন্ট, তাদের দেশের অর্থমন্ত্রী কিন্তু বলে না যে ফটকাবাজদের ব্যবসা হচ্ছে এইটা, না এটাই তাদের দেশের অর্থমন্ত্রী বলে না, আরো বাজারকে স্টেবিলাইজ করার জন্য চেষ্টা করে। না, আমাদের অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী যে কথাটা উনি বলেছেন, আমি প্রত্যেকটা বাজারে দুষ্ট লোক থাকতে পারে, এটা সব দেশেই আছে। আপনার কাজ হলো সেই দুষ্ট লোকদেরকে আইনের আওতায় নিয়ে আসা। এই জন্য দেখেন আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে কিন্তু এতগুলি প্রপোজাল আমরা দিয়ে আসছি। আমরা বলেছি যে একটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অধীনে একটি অ্যাপিলেট কোর্ট করার জন্য, কারণ ওই সাধারণ কোর্টে যদি কোনো বিচার যায়, আজকে বছরের পর বছর সেটা দীর্ঘসূত্রতায় পড়ে। আপনি দেখবেন যে ডেল্টা লাইফের মতো একটি ভালো কোম্পানির আজকে 7 বছর এজিএম হচ্ছে না। কোনো একটি ব্যক্তি একটি কেস টুকে দিল, বাস এজিএম বন্ধ হয়ে গেল,
7 বছরে জিএম হচ্ছে না, তাহলে হুইজ সাফারিং? দ্য ইনভেস্টার ইজ সাফারিং। দি কোম্পানি ইজ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স কোম্পানি ইন দ্য কান্ট্রি, বাট আজকে 7 বছরে জিএম হচ্ছে না, ভালো ডিভিডেন্ড পাচ্ছে না। ভালো ডিভিডেন্ড যে কোম্পানিটা দেবে, যার রিজার্ভ এত হয়, শুধুমাত্র আমরা বলেছি অ্যাফিলিয়েট কোর্ট করুন, ওই অ্যাফিলিয়েট কোর্টেই বিচার হয়ে যাবে তাড়াতাড়ি। কারণ আমরা চাচ্ছি যে যারা যদি কেউ অপরাধ করে থাকে, যদি কেউ ম্যানিপুলেশনের সাথে জড়িত থাকে, সেটা আমিই হই না কেন, আমি রকিবুর রহমান যদি প্রেসিডেন্টও হই, আপনাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, আমাকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে। এই জন্য আমরা বারবার জবাবদিহিতা এবং ট্রান্সপারেন্সির কথা বলছি। আমরা বলছি যে আমাদের বিনিয়োগকারী বিনিয়োগ করবে, সে দেশে বিনিয়োগ করবে, বিনিয়োগের মাধ্যমে সে নিজে উইন উইন, সে নিজের লাভের জন্য বিনিয়োগ করবে, দেশের উন্নয়ন এবং কর্মসংস্থানের জন্য বিনিয়োগ করবে, দুইটা কাজ একসাথে সে করবে। সেখানে সেটা বিনিয়োগ ওনার ব্যাপার। আমরা কাউকে বিনিয়োগের জন্য কাউকে আমরা বলছি না যে আপনি বিনিয়োগ করেন, আপনি না, আমরা সেটা কোনোদিনও বলবো না। আমরা বলবো যে আমরা কি অবস্থায় আছি। আজকে যদি আজকে যদি অন্যান্য দেশের শেয়ার বাজার দেখেন, সেই তুলনায় বাংলাদেশের শেয়ার বাজারে এখন বিরাট এক সম্ভাবনা আছে। তা আমরা যেটা বলছি যে আমরা আপনাদের জন্য একটা সুযোগ সুবিধা, একটা ট্রান্সপারেন্সি আমরা করে দেব। কিভাবে করবেন আপনি? না, আমরা সার্ভিলেন্সকে, মাননীয় চেয়ারম্যান প্রেসিডেন্ট, আপনাকে আমি বলি, আপনি দরবেশ বাবাকে বসিয়ে রেখে কিভাবে আপনি ট্রান্সপারেন্সি করবেন? না, এটা আমি মনে করি কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং কেউ এত শক্তিশালী নয়। আইনের ঊর্ধ্বে সব না, প্রশ্ন এটা না, এটা আপনাদের সবারই ভুল ধারণা। নোবডি ইজ অ্যাবভ দ্য ল। নোবডি ইজ অ্যাবভ দ্য ল। আপনারা কি পেরেছেন যে এই যে শেয়ার মার্কেটে যে 10 নামলো, এটা তো না 10, আপনি কিন্তু এখনো আপনি বুঝতে পারছেন শেয়ার বাজারের ধস তো এই যে এটা তো কোন দেশে না, মানে আমাকে বুঝাতে হবে। তো আপনাকে বলতে হবে যে ধসটা কোনো পরিকল্পিত কিনা। আমি বলি যে সব দেশে আমেরিকায় যদি 10 নামে, বা আমেরিকায় কিন্তু দরবেশ বাবাজি নেই, না ব্রিটেনে দরবেশ বাবাজি নেই, ভারতে দরবেশ বাবাজি নেই, কিন্তু বাংলাদেশে তো এমন এক দরবেশ বাবাজি এবং দরবেশ বাবাজির যে কিছু চামচা বসে আছে তারা, হ্যাঁ, শুধু তো দরবেশ বাবাজি না, যেমনি ভাবে দরবেশ বাবাজি আছেন তার সাথে আরো আমার কথা হলো আমি মনে করি যে আমি সরকারকে যে কথাটা মাননীয় অর্থমন্ত্রী যে কথাটা বলেছেন, উনি অনেকগুলি প্রণোদনা সরকার দিয়েছে, এবার বাজেটও দিয়েছে আপনি জানেন, এবং বিদেশিদের জন্য আপনার যে গেইন ট্যাক্স ছিল সেটা উইথড্র করেছে আপনি জানেন, এবং আরো বেশি সুযোগ সুবিধা দিয়েছে। তো আমার কথা সেটা না, আমার কথা হলো যদি সরকার যদি মনে করেন সরকার যে ইনভেস্টিগেশন করেছেন, খালেদ ইব্রাহিম সাহেব যে ইনভেস্টিগেশন করেছেন সেটা ফার্দার ইনভেস্টিগেশন হচ্ছে, নতুন এসএসসি যারা আসছে তারা এটা করছে, সেখানে যদি দেখেন কোনো ইরেগুলারিটিস হয়েছে এবং ইরেগুলারিটির সাথে যারা জড়িত, আমি মনে করি সরকার তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত, সেটা তাদের নিয়ে আসা উচিত, এবং সেটা আইনের আওতায় নিয়ে এসে সেটা তাদের যদি আইনের আওতায় তাদেরকে নিয়ে এসে যদি তারা দোষী সাব্যস্ত হন, অবশ্যই তাদের সেই দোষী সাব্যস্ত হলে তাদেরকে আপনাকে অবশ্যই শাস্তির বিধান করতেই হবে। আমাদের কথা হলো যে আপনি যে কথা বলেছেন, কোনো দেশেই কেউ আইনের ঊর্ধ্বে নয়, এবং যদি আপনি সাময়িক নিজেকে মনে করতে পারেন যে আপনি আইনের ঊর্ধ্বে থাকবেন, কিন্তু কোনো এক সময় দেখা যাবে যে আপনি আইনের ঊর্ধ্বে থাকতে পারেননি, আপনি ঠিকই আইনের অধীনে চলে এসেছেন। তা আমি মনে করি যে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আপনাদের এখানে যারা এখান থেকে আমাদের মধ্যে তো আপনি অনেকেই আছেন, আমি আপনাকে হাজারো এক্সাম্পল আপনার এখান থেকে দিতে পারবো, যারা আইপিওতে ইনভেস্ট করে প্রচুর বেনিফিট করেছেন। আপনি জানেন যে একটা 10% একটা কোটা আছে আইপিওতে, গত 3-4 বছরে যারা আপনাদের এখানে শেয়ার পেয়েছে, অনেকে শুধু আইপিওতে করেন, তারা সেকেন্ডারি মার্কেট করেন না। এরকম হান্ড্রেডস অফ এনআরবি আছে, থাউজেন্ডস অফ এনআরবি আছে যারা আইপিওতে একটি শেয়ার পেয়েছেন, হয়তো তিনি $500 একটি শেয়ার পেয়েছেন বা 100 পাউন্ডের একটি শেয়ার পেয়েছেন, ওই আইপিও বিক্রি করে উনি 300 পাউন্ড ইনকাম করেছেন। আবার অনেকেই আছেন আপনাদের এনআরবির, অনেকে আছেন, আমি একদিন যদি সুযোগ পেতাম তাহলে আমি অনেককে ইনভাইট করে আপনাকে দেখাতে পারতাম, যারা আজকে না, এটা তো নতুন, আপনি দেখেছেন 96 আজকে এগুলি তো হয়েছে, এর মধ্যে গত 15 বছর তারা পরিপূর্ণভাবে শেয়ার বাজারে আপনাদের অনেকে আছেন যারা শেয়ার বাজারে বিনিয়োগ করে আপনি লাভবান হচ্ছেন। এটা আমাদের এখানে একটা জিনিস হচ্ছে কি, যে আমাদের এখানে যে হঠাৎ করে একটা কিছু হয়ে যায়, আবার হঠাৎ করে আমরা সবাই হতাশায় পড়ে যাই। তো আমাদের কথা হলো যে বাংলাদেশ, এটা একটা বিকশমান স্টক মার্কেট, এবং এটা একটা গতি ফিরে পাচ্ছে, এবং এটা অনেক কিছু রুলস রেগুলেশন অনেক চেঞ্জ হচ্ছে এবং অনেক স্ট্রিক হয়ে যাচ্ছে। আমরা একটা পরিবেশ, আমি আপনাকে বলছি যে আমরা সার্ভিলেন্স, মনিটরিং, তারপর অ্যাপিলেট কোর্ট, তারপর কোম্পানিগুলিকে কমপ্লাই করার জন্য তাদের যে রিপোর্টটা ঠিকমতো দিচ্ছে কিনা। এবং আপনি জানেন রিসেন্টলি যে সিদ্ধান্ত হয়েছে, এসএসসি যে সিদ্ধান্ত দিয়েছে 1/3 ডাইরেক্টর
বিভিন্ন কোম্পানিতে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হতে হবে। এই যে অনেক বাধ্যবাধকতা আসছে, কোম্পানিগুলি তার পারফরমেন্স, সততাকে নিশ্চিত করার জন্য যে আরও কতগুলি আইনের আওতায় অতি শীঘ্রই নিয়ে আসা হচ্ছে, তাদের কোম্পানিগুলির জবাবদিহিতা এবং স্বচ্ছতা অনেক বাড়বে। এতে করে বিনিয়োগকারী আরও বেশি রিলাক্টেন্ট হবে টু ইনভেস্ট ইন দ্য ক্যাপিটাল মার্কেট। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হলো বিনিয়োগকারী কখন বিনিয়োগ করবেন, সেটা হলো সেটা বুঝতে হবে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি আমাদের বিনিয়োগকারীরা দেখেন, আজকে যখন শেয়ারের দাম কমে যায় তখন সব বাজার থেকে চলে যায়। এবার আপনি ওয়ারেন বাফেট তিনি কি করেন, তিনি কি বলেছেন তার বইয়ের মধ্যে, তিনি কি লিখেছেন, এবারই উনি কি করেছেন। এবার যে 13,000 থেকে ইন্ডেক্স কমে আমেরিকাতে 2009 6,000-এর নিচে চলে আসলো, দেখা গেল যে ওয়ারেন বাফেটের মতো তারাই শেয়ারে ইনভেস্ট শুরু করে দিয়েছে। তখনই বিলিয়নস অফ ডলার তারা ইনভেস্ট শুরু করে দিচ্ছে ওয়ারেন বাফেট, কারণ তারা জানতো যে 6,000 ইন্ডেক্স 13,000 থেকে 6,000 আইসে, এটা থাকবে না, এটা ক্রমান্বয়ে উঠবে। ঠিকই 1.5 বছর 2 বছরের মাথায় আজকে আমেরিকান ইন্ডেক্স 13,000 ছুঁই আপনি দেখেছেন। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের যে না, বর্তমান আমি বলবো ক্রাইসিস যে সেটা থাকবে না? না, আমি বাংলাদেশের পি মোস্ট অ্যাট্রাকটিভ। ওকে, বাংলাদেশের যে প্রাইস আর্নিং রেশিও, আপনি কোনটা দেখেন? আপনি তো একটা শেয়ার কেনার সময় তার পি দেখবেন, তার ইপিএস দেখবেন, তার গ্রোথ দেখবেন, তার ডাইভার্সিফাইড দেখবেন, হু ইজ দ্য ম্যান বিহাইন্ড দ্য কোম্পানি আপনি দেখবেন, এবং তার লাস্ট 5 ইয়ার্সের পারফরমেন্স দেখবেন। এতগুলি দেখে যদি আপনি একটা শেয়ার কিনেন, নিশ্চিন্তে আপনি ধরে নিতে পারেন আপনি ঠকবেন না, অ্যাটলিস্ট আপনি ঠকবেন না, আমি এটা বলতে পারি। এখন আপনি হুজুকে গিয়ে আজকে এখন 4,500 ইন্ডেক্স আপনি এখন কিনলেন না, 6,000-এ কিনবেন। হাউ ক্যান ইউ গিভ দ্য গ্যারান্টি যে ব্যক্তিটা এখন কিনলেন না, যে শেয়ারটা এখন 40 টাকায় কিনলেন না, উনি 80 টাকায় কিনলেন, উনি কি রিস্ক বেশি নিয়ে নিলেন না? জি। কিন্তু 40 টাকায় কিনলেন না, উনি অপেক্ষা করতে 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 যখন শেয়ারটা 80 টাকা হলো, মার্কেট যখন আপের দিকে ট্রেন্ড নেওয়া শুরু করলো, তখন কিন্তু উনি ঢুকলেন। 40 থেকে 80 ডাবল হওয়ার পর উনি ঢুকলেন, কিন্তু উনি 40-এ কিনলেন না। আবার আমার এখানে আরেকটা অসুবিধা, ওই 80 টাকায় কেনার পর যখন পড়ে যায় তখন ধামধাম করে বিক্রি করে লস করে হুলস্থুল করে ফেলে, কিন্তু উনি ধরে রাখেন না। এই ধরে না রাখার কারণে কিন্তু আপনি কিন্তু এটা কিন্তু আপনি দেখেন শেয়ার বাজার কিন্তু এখন কিন্তু আগের মতো 10 বছর না, আপনি দেখবেন 2 বছর, 2.5 বছর, 3 বছরে আবার গতি ফিরে পায়, একটা স্টেবিলিটির দিকে ফিরে আসে। তো আমাদের এখানে সমস্যা হচ্ছে যারা সাধারণ বিনিয়োগকারী, ক্ষুদ্র বিনিয়োগকারী, আর তাদের ধারণ ক্ষমতা নাই, ধারণ ক্ষমতা অনেক কম, বেশি দিন ধরে রাখতে পারে। আবার অনেকে লোন টোন নিয়ে চলে আসে, আপনার থেকে আমার থেকে লোন নিয়ে শেয়ারে ঢুকায়। এইখানেই হলো বিপর্যয়। মানে একে তো বেশি দামে শেয়ারটা কিনে ঠিক মতো যাচাই বাছাই করতে পারে না, আবার লোন নিয়ে ফেলে, এই দুইটা তাকে একেবারে তার ইকুইটিকে খেয়ে ফেলে। এইখানে বিপদ। আমাদেরকে অ্যাকচুয়ালি আমি আমার বিনিয়োগকারী ভাইদেরকে বলবো যে আসলে বুঝতে হবে, শেয়ার বাজারটা বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট, বুঝতে হবে। থ্যাংক ইউ মিস্টার চেয়ারম্যান। প্রিয় দর্শক, শেয়ার বাজার বুঝতে হবে যেটি বলছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট রাকিবুর রহমান।